খেতে আয়। রোদ্দুর আলস্য ভঙ্গিতে খাটে এলান দিয়ে বলল, প্যারা লাগে। আরে আয়, আজ সব রান্না আমি করেছি। রোদ্দুর উঠে বসে মেরুদণ্ড সোজা করে বলল, সিরিয়াসলি? এটা কি সারপ্রাইজ ছিল নাকি? মানে তুই? আমি আসলেই বিশ্বাস করতে পারছি না। জমিদার কন্যা আজ রান্না করেছে? ওয়াও, বাই দ্য ওয়ে, খেতে পারবো তো? খাওয়ার যোগ্য হয়েছে? বেশি কথা না বলে খেতে আয়। ঝিলমিল আগে আগে গেল। রোদ্দুর সত্যি অবাক হয়েছে। ঝিলমিল যে রান্না বান্নার ধারে কাছেও কখনো যায় নাই এটা তার জানা আছে। আরেকটু অবাক হলো যখন দেখলো ঝিলমিল সত্যি সত্যি রান্না করছে, তাও বিভিন্ন রকম আইটেম। ঝিলমিল চেয়ার এগিয়ে দিয়ে বলল, বস। তারপর রান্নাঘরের দিকে পা বাড়াতে পেছন থেকে ওড়নায় টান পড়ল। ঝিলমিল অসহিষ্ণু গলায় বলল, আহা, ওড়না ধরে টানাটানি করছিস কেন? এগুলো আবার কি ধরনের অসভ্যতামি? ছাড় বলছি। পেছন থেকে রোদ্দুরে কোনো সারা শব্দ না পেয়ে ঝিলমিল ঘুরে তাকালো। ও মা, রোদ্দুর তো তার থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছে। ওড়না ধরে কিভাবে টানাটানি করবে? তারপর নিজের ওড়নার দিকে তাকাতেই দপ করে একটা নিঃশ্বাস ফেলল। চেয়ারের সাথে ওড়না আটকে গেছে। হতভম্ব হয়ে জিভ কাটল। অপ্রস্তুত ভঙ্গিতে ওড়না ছাড়িয়ে সামনে এগোতেই ফের ওড়নায় টান পড়ল। ঝিলমিল কয়েকবার টেনে ওড়না ছাড়াতে পারল না। ঘুরে তাকিয়ে দেখলো এবার সত্যি সত্যি রোদ্দুর ওড়না টেনে ধরেছে। ঝিলমিল জিজ্ঞেস করলো, কি হয়েছে? যেটা করি নাই সেই দোষ এতক্ষণ আমার ঘাড়ে চাপিয়ে দেয়া হলো, তাই একবার করেই ফেললাম। ঝিলমিল আশ্চর্য হলেও বলল, আচ্ছা এখন ছাড়। রোদ্দুর ছাড়ল না। উল্টোকে টেনে নিজের কাছে নিয়ে এসে চোখে চোখ রেখে বলল, ছাড়বো না। মানে কি? এভাবে ধরে রাখবি কেন? যাতে ফসকে যেতে না পারিস। ইদানিং খুব বেশি তিরিং বিরিং করছিস। রোদ্দুর ঝিলমিলের ওড়নার প্রান্তদেশ নিজের হাতে গুটিয়ে বলল। ঝিলমিল ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তাই? কেন, হিংসা হয় বুঝি জলে? হুম। নিজেও তো একটা প্রেম করছিস। তখন বলেছি আমি কিছু? নিজে প্রেম করলে সমস্যা নাই, আর কারোর সাথে দুদণ্ড কথা বললেও সমস্যা। আমার বন্ধু বান্ধবের সাথে আমি কথা বলতেই পারি, তোর এত জলে কেন? রোদ্দুর ঝিলমিলের ওড়না আর একটু টান দিয়ে বলল, কেন জলে জানি না, কিন্তু এর চেয়ে আরো বেশি জ্বালানোর চেষ্টা করিস না যেন, তাহলে কিন্তু কিন্তু কি? তুই নিজেও জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবি। ঝিলমিল সহজ গলায় বলল, আমি এত জ্বলি না। কাউকে দেখে আমার মনের মধ্যে এত হিংসেও হয় না। আমি অতি সাধারণ এবং সহজ সরল মানুষ। কারোর সাথে পাছে থাকি না। কিন্তু আমি থাকি। রোদ্দুর জেদি গলায় বলল। তারপর ঝিলমিলকে আরেকটু এগিয়ে নিয়ে এলো। ঝিলমিল সরে যেতে চেয়েও সরতে পারল না। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, ছি, এগুলো কি ধরনের অসভ্যতামি? এত ফাজিল তুই জানতাম না তো। তো এখন জেনে নে। ঝিলমিল আতঙ্কিত বোধ করলো। এই পাগলের কি হয়েছে কে জানে, এমন পাগলামি কেন করছে। সে পরপর কয়েকবার ফাঁকা ঢোক গেল। রোদ্দুরের অনেক কাছে অবস্থান করছে। ওর নিঃশ্বাসও তার চোখ মুখ আষ্টে পড়ছে। আর এমনভাবে আটকে ধরেছে, ছাড়া পাওয়ার উপায় নেই। এমনকি নড়াচড়া করারও সুযোগ নেই। এইভাবে কখনো কারো সংস্পর্শে এতটা আসে নাই, যার কারণে কেমন একটা দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। এদিকে রোদ্দুর ঝিলমিলের এই অবস্থা দেখে ফিসলে হাসি চোখে মুখে ফুটিয়ে তুলেছে। ঝিলমিলের অবস্থা হয়েছে আচমকা শিকারীর সামনে পড়ে যাওয়া তাপরাতে থাকা নিরীহ কোনো প্রাণী। রোদ্দুরকে ছাড়তো না যদি ঝিলমিল না বলতো তার পরীক্ষার কথা। পড়াশোনার কথা বলতেই ছেড়ে দিল, নিজে বলল, খেয়ে দে, তারপর গিয়ে রাত 12টা পর্যন্ত একটানা পড়াশোনা করবি। ঝিলমিল মুখে কিছু বলল না, ঘাড় কাত করে সম্মতি জানালো। রোদ্দুর তার কত চেনা, এতদিন এমন মনে হয় নাই, আজ কেমন যেন লাগছে। খাওয়ার সময় ঝিলমিল কোনো রকম তাড়াহুড়ার উপর খেয়ে উঠে পড়েছে। ভুল করেও একবার রোদ্দুরের চোখের দিকে তাকায় নাই। খাওয়া শেষ হতে এক দৌড়ে ঘরে গিয়ে কম্বলের নিচে বই নিয়ে বসে পড়েছে। মনে প্রাণে খুব করে চাইছে রোদ্দুর যেন তাড়াতাড়ি ঘরে না আসে। একটু আগের ওই ঘটনার পূর্বেও রোদ্দুরের সাথে একটা সহজ সম্পর্ক ছিল। ঢাকায় আছে বেশ কিছুদিন। একবারের জন্য রোদ্দুরকে অচেনা মনে হয় নাই, কিংবা তার আনইজি ফিল হয় নাই। কিন্তু আজ মাথা ঘুরছে। সত্যি সত্যি বিয়ে হয়ে গেলে, শ্বশুরবাড়ি এলে মানুষের যেমন অনুভূতি হয়, ওরও তাই হচ্ছে। বুকের মধ্যে দামামা বাজছে, ধুকভুক করছে। ঝিলমিলের চাওয়া পূরণ হলো। রোদ্দুর কিছুক্ষণ বাদেই ঘরে ঢুকলো। ঝিলমিলের উপস্থিতি টের পেলেও চোখ তুলে তাকালো না। মাথার মধ্যে কোনো পড়া ঢুকছে না। একটু আগের ঘটনা ঘুরপাক খাচ্ছে সজোরে। এত অশান্তি ঝিলমিলের কখনোই লাগে নাই। সারা রাতটা ওই রকমই কাটলো। ঝিলমিল ঘুমাতে পারল না। ভোরের দিকে একটু যা চোখ বুঝে এলো, কিন্তু পাত্তা দিল না। যেহেতু পরীক্ষা, তাই দ্রুত যেতে হবে। রোদ্দুরের পাশাপাশি চলতে কেমন একটা লাগছিল। যখন ভার্সিটিতে এসে পৌঁছালো এবং রোদ্দুর দৃষ্টিসীমার বাহিরে গেল, তখন ঝিলমিল এতক্ষণে চেপে রাখা নিঃশ্বাস উজাড় করে দিল। গাড়ির সবাই ঝিলমিল আর রোদ্দুরের বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছিল। তখন তো শুধুমাত্র কোনো রকমে বিয়ে হয়ে গেছে, আত্মীয় স্বজন কাউকে খবর দেওয়া হয় নাই। হুট করে যেই শুনেছে সেই অবাক হয়ে গেছে।
ঝিলমিল পরীক্ষা শেষ হওয়ার পর বেশ কিছুদিন সময় পাবে। সবাই চাচ্ছে তখন অনুষ্ঠান করতে। আবার রোদ্দুরের কথাও চিন্তা ভাবনা করা লাগছে। তারই তো সমস্যা, ছুটি ম্যানেজ করতে পারে কিনা কে জানে। অন্তত পক্ষে কথাবার্তা বলার সিদ্ধান্ত নেওয়ার জন্য তো সময় দরকার। রোদ্দুরের তো এখানে আসার মতো অতটুকু সময়েরও বালাই নেই। আর এখান থেকে ওনার গিয়ে যে একটু আলাপ সালাপ করবেন, ওখানে সেই জায়গাটুকুও নেই। তাও যেভাবেই হোক কথাবার্তা তো বলতেই হবে। একবার যখন বিয়ের কথা উঠেছে তখন অনুষ্ঠান করে ফেলাই ভালো, নয়তো পরে আর হয় না। তানিশা রিমঝিম এখনই প্ল্যানিং শুরু করে দিয়েছে। তারা কি পরবে, কিভাবে ঘর সাজানো হবে, কয়দিন ব্যাপী অনুষ্ঠান হবে, মেনুতে কি কি থাকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঝিলমিলকে অনেক মিস করছিল। ও থাকলে সবটা একা হাতেই সামলে নিতে পারত। রদিশের বিয়ের সময়ও তো সবার শাড়ি গয়না চয়েস করে দিয়েছিল। এবার তো তার নিজেরই বিয়ে, নিজে পটের বিবি সেজে সবাইকে খাটাবে। আজ সকালেই রোদ্দুর ঝিলমিলকে বলে দিয়েছে পরীক্ষা শেষ হলে যেন সাবধানে ফিরে আসে, তার সময় হবে না নিতে যাওয়ার। ঝিলমিল তাই পরীক্ষা শেষেই ফিরে এসেছে। রোদ্দুর ফোন দিয়ে খোঁজ নিয়েছে। অনেকদিন ছাদে যাওয়া হয় না, গোসল করে তাই চুল শুকানোর জন্য ছাদে উঠল। এখানে আসার পর ওই একজনের সাথেই আলাপ হয়েছিল, যে পাশের বাসার ভাবি নামে পরিচিত। ঝিলমিল আজ তাকে দেখতে পেল না। ইচ্ছে করলে বাসা থেকে ডেকে আনা যায়, কিন্তু সামান্য ছাদে আসার জন্য ঝিলমিলের মন তাতে সায় দিল না। নিজেই এমাথা ওমাথা ঘোরাঘুরি করে ঘরে ফিরল। রাতে যেহেতু একদমই ঘুম হয় নাই, তাই শুয়ে পড়ল এবং ঘুমিয়েও গেল। ঝিলমিলের বিয়ে হচ্ছে, পাত্রকে সে জানে না, এমনকি বাড়ির মানুষও জানে না। রোদ্দুরের সাথে তো একবার বিয়ে হয়েই গেছে, আবার কেন বিয়ে হচ্ছে? ওই তো রোদ্দুরকে দেখা যাচ্ছে। ঝিলমিল রোদ্দুরকে কাছে ডাকলো, কিন্তু এলো না। বলল, তুই তো একবার বারণ করেছিস, তবে আবার ডাকছিস কেন? ঝিলমিল ধীরে ধীরে মাথা নাড়ল। না না বলে চেঁচিয়ে উঠল। ঝিলমিলের ঘুম ভেঙে গেল। উঠে বসতেই রোদ্দুরকে দেখতে পেল। রোদ্দুর পাশ থেকে পানির বোতলটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, বাজে স্বপ্ন দেখেছিস? নে পানি খা। ঝিলমিল পানি খেয়ে জিজ্ঞেস করলো, কটা বাজে? 7:30 বাজলো। আমি এতক্ষণ ঘুমালাম, তাই তো মাথা ব্যথা করছে। কখন এসেছিস? অনেকক্ষণ আগেই এসেছি। আমাকে ডাকতে পারলি না? ওরে আবার চেঁচাবি তোর আরামের ঘুম হারাম করার জন্য? না, অসময়ে ঘুমালে আমার মাথা ব্যথা করে। ঝিলমিল উঠে দাঁড়ালো, গিয়ে বারান্দায় দরজা লাগিয়ে দিল। কথা বলতে ইচ্ছে করলো না বলে চুপচাপ থাকলো, নয়তো এই কনকনে শীতের মধ্যে দরজা খুলে রাখার অপরাধে মাত্রই রোদ্দুরের সাথে একটা কথা কাটাকাটি হয়ে যেত। কাল যেহেতু পরীক্ষা নেই, তাই রোদ্দুর ঝিলমিলকে নিয়ে বাহিরে বের হলো। আজ হেঁটে হেঁটেই চৌরাস্তার মোড়ে এলো। অন্য সময় বন্ধুদের দেখা পাওয়া যায়, আজ আর কাউকে দেখতে পেল না। ঝিলমিলকে সাথে নিয়েই ঘোরাঘুরি করলো। ঝিলমিলের দিনগুলো এভাবেই কেটে যেতে লাগলো। রোদ্দুরের সঙ্গ এখন আর খারাপ লাগে না, বরং সেটা বেশ উপভোগ্য। পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে। ঝিলমিল এক এক করে দিন গুনছিল, কবে সব শেষ হবে। যখন পরীক্ষা না থাকে কিংবা রোদ্দুর ফ্রি থাকে, তখন ঝিলমিলকে নিয়ে বেরিয়ে পড়ে। ঝিলমিলের সকালটা শুরু হয় সুন্দরভাবে। রোদ্দুরের আগে ওর ঘুম ভেঙে যায়। সকাল উঠে খুব যত্ন করে কফি বানায়, তারপর রোদ্দুরকে ডেকে তুলে ওকে কফি দেয়। বলে, উঠে পড়েন জমিদার মশাই, সকাল সকাল আপনার জন্য কফি হাজির, খেয়ে আমায় উদ্ধার করুন প্লিজ। ধন্যবাদ। রোদ্দুরও হেসে বলে। এরপর রোদ্দুর অফিসের উদ্দেশ্যে বের হলে ঝিলমিলের পরীক্ষা না থাকলে বাড়ির কাজকর্ম সারে। ইদানিং রান্নাবান্না নিজেই করার চেষ্টা করে। ভালো হোক খারাপ নিয়ে রোদ্দুরের কখনোই কোনো অভিযোগ থাকে না। এই জিনিসটা ঝিলমিলের খুব ভালো লাগে। সে একটা নতুন জায়গায় নতুন কিছু করার চেষ্টা করেছে, সেখানে কেউ ভুল ধরলে সাধারণত তার বিরক্ত লাগতো। বাড়ি থেকে ওর মা সেদিন ফোন দিয়ে খুব করে বুঝিয়ে বলেছিলেন, দেখ মা, রোদ্দুর আমাদের চোখের সামনে বড় হয়েছে, যথেষ্ট ভালো ছেলে, একটু মানিয়ে নে, গুছিয়ে নে। তোকে নিয়ে আমার এত চিন্তা হয় যে বাপু বলার মতো না। দেখি তো শুনি তো, শুধু নাকি ঝগড়া করিস, এই রকম কাটাকাটি করলে সংসার হয় না রে মা। ভালোভাবে থাকিস কেমন? ছুটি ছাটা পেলে চলে আসিস। তোরা ছিলি এতদিন আমার ঘর ভর্তি ছিল, এখন সব ফাঁকা ফাঁকা লাগে। কাজ করতে গেলেও মন বসে না। রোদও সেটাও সেই যে গেল, আর আসার নাম গন্ধ নাই। আর তুই তো রোদ্দুরকে ছাড়া একা আসতেও পারবে না। যাই হোক, এত ঘন ঘন আসার দরকার নাই, আর নিজের দিকে খেয়াল রাখিস। ঝিলমিল মায়ের কথা মানার চেষ্টায় অবিরত। এতদিন তো নিজের মর্জি মতোই চলেছে। খুব যে ভালো কিছু জীবনে অর্জন করতে পেরেছে তা কিন্তু নয়। এবার একটু নিজের মায়ের কথায়, নিজের পরিবারের মানুষের কথায়, বড়দের কথায় চলে দেখুক ভাগ্য তাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। রোদ্দুরের একটা বাজে স্বভাব হচ্ছে সবকিছু গুছিয়ে রাখে, কিন্তু গায়ের কাপড় চোপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। ঝিলমিলের এসব সহ্য হয় না। আজও রোদ্দুর এসে তাই করলো। ঝিলমিল শান্তভাবে ভুলল, এলোমেলো আমার পছন্দ না, আগেই বলে দিয়েছি। এমনিতেই এই কনকনে শীতের মধ্যে
কাজের খেলায় বাঁচি না, তার উপর আবার তুই এত জ্বালাস। তুইও দেখি আমার মায়ের মতো ঘ্যান ঘ্যান প্যান প্যান করিস। একটু বসে নেই, তারপর রাখবো নি ঠিক করে। আমার কাপড় চোপড় কি তোকে ডিস্টার্ব করছে? আজিব, আমার দেখতে বিরক্ত লাগতেছে। চোখ বন্ধ করে বসে থাক। ঝিলমিল বিছানা থেকে কুশনটা নিয়ে রোদ্দুরের দিকে ছুড়ে দিল। রোদ্দুর সেটা ক্যাচ করে নিল, হেসে বলল, এত সহজ না। ভাগ্যিস তুই বাড়িতে থাকতি না, তোকে সহ্য করতে করতেই বাড়ির মানুষের এক জনম কেটে যেত। আমি শিওর ওরা পাগল হয়ে যেত তোর কাণ্ড কারখানায়। আর তুই তো। ঝিলমিলের ফোন বেজে ওঠায় সে চুপ করে গেল। ফোন হাতে নিয়ে দেখলো দাদি ফোন করেছে। সে রিসিভ করে লাউড স্পিকার দিয়ে কথাও বলতে লাগলো, আবার কাপড় চোপড় গোছাতে লাগলো। রোদ্দুর এসে এক পলক কথা বলে গেল। ঝিলমিল ধমক দিয়ে বলল, তোকে ফোন করেছে? আমাকে ফোন দিয়েছে, তাই আমি কথা বলবো। তোর সাথে যখন কথা বলে তখন আমি এমন পাজিগিরি করি। তারপর দাদিকে বলল, তোমার নাতি এত জ্বালায় যা বলার মতো নয়। এমন ভাব করে থাকে মনে হয় কোনো জমিদার। এই তো একটু আগে এসে সবকিছু মানে ওর কাপড়গুলো এলোমেলো করে রেখে দিয়েছে। এগুলো এখন আমায় গোছাতে হচ্ছে। শীতের মধ্যে এত কিছু ভালো লাগে? বাবারে, ঠান্ডায় কাঁপতেছি। অনেক ঠান্ডা বুঝি? তাছাড়া আবার কি? তার মধ্যে এমন এক জায়গায় আছি, এইখানের সামনে পেছনে খোলা জায়গা। দিনের বেলাতেও আমি জানালা খুলতেই পারি না বাতাসের অত্যাচারে। ওই সব দিক দিয়ে আমাকে প্যারায় রেখেছে। আরে এত ঠান্ডা কেন লাগবে তোর? কেন? আমি কি রোবট যে আমার ঠান্ডা লাগবে না? দাদি অপাশ থেকে পিছলে হাসি দিয়ে বললেন। স্বামী থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে। ঝিলমিল একদম হতবাক হইল। এইরকম কথার প্রত্যুত্তরে যে কি বলতে হয় তার জানা নেই। ঝটপট ফোনটা কেটে দিল। রোদ্দুরও এখানে, ফোনটাও লাউড স্পিকারে দেওয়া ছিল। ও শুনেছে কি না কে জানে। ঝিলমিল আর চোখে রোদ্দুরের দিকে তাকালো না, সে তার নিজের কাজে ব্যস্ত, এদিকে মনোযোগ নেই। একবার ফোন হাতে নিচ্ছে, আরেকবার ল্যাপটপে টাইপিং করছে। হয়তো শুনে নাই কিংবা খেয়াল করে নাই, তবুও ঝিলমিলের মনের ভেতর খুঁতখুঁতে ভাবটা রয়ে গেল। রোদ্দুর কথাটা শুনে ফেললে চরম বেজ্জতের একটা কাণ্ড ঘটবে। ঝিলমিলকে ঘরের মধ্যে পায়চারি করতে দেখে রোদ্দুর দৃষ্টি তার ল্যাপটপে রেখেই জিজ্ঞেস করল, কথা শেষ এত তাড়াতাড়ি? আইছি। ঝিলমিল চমকে তাকালো, কোনো রকম বলল, নেটওয়ার্কের সমস্যা। ও আচ্ছা, কাল তো শেষ পরীক্ষা, গিয়ে পড়তে বস। পড়াশোনায় এত হেলাফেলা করা ঠিক না। কি পড়িস আর কি যে পরীক্ষা দিস কে জানে। তোকে এত কিছু ভাবতে হবে না। তুই নিজে এত পড়াশোনা করে কোন বিদ্যাসাগর মহাশয় হয়েছিস? ঠিক আছে, আমি যখন কিছু হতে পারি নাই, তবে তুই কিছু হয়ে দেখা। রোদ্দুর বুড়ুকুচকে তাকিয়ে বলল। ঝিলমিল ভেঙচি কাটলো। আমার এত শখ নেই। এরপর ঝিলমিল চলে গেল ওখান থেকে। রোদ্দুরের সাথে কথা বলে জাস্ট এইটুকু শিওর হতে চেয়েছিল যে দাদির বলা কথাটা ও শুনেছে কিনা। নিশ্চয়ই শুনে নাই। শুনলে অবশ্যই এর পরিপ্রেক্ষিতে হাজারটা আজে বাজে কথা বলে ফেলতো, যার সত্যিকার অর্থে কোনো দাড়ি কমা থাকতো না। ঝিলমিল ওই ঘরে যেতেই রোদ্দুরের মনে দাদির কথাটা ঘুরঘুর করতে লাগলো। একটু আগে তিনি যেটা বললেন তার মানে কি? স্বামী থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে। বড্ড গভীর কথা। রোদ্দুর এই কথাটা নিজের দিকে টেনে নিল। বউ থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে, কিন্তু তার বউর সাথে থাকা সত্ত্বেও শীতে ঠকঠক করে কাঁপার কাহিনী কি? না, সব ছেড়ে ছুড়ে এটা বুঝতে হবে। কিন্তু বুঝতে বুঝতে আবার না শীতই চলে যায়। শীত চলে গেলে আবার সামনে শীতের জন্য ওয়েট করতে হবে। আজ ঝিলমিলের শেষ পরীক্ষা ছিল। এমনিতে রোদ্দুর পরীক্ষার মধ্যে একদিনও নিতে আসে নাই, আজ এসে হাজির। ঝিলমিল ভেবেছিল বান্ধবীদের সাথে একটু সিনেমা দেখতে হলে যাবে। রোদ্দুর তো একদমই যেতে দিবে না, ওকে বলতেই বলল, একা? না না, কিছুতেই না, অসম্ভব। একদিক থেকে যেহেতু রোদ্দুর না বলেই দিয়েছে, তো ঝিলমিলের আর কিছু বলার থাকে না। সে মন খারাপ করে বাড়ি চলে এলো। রোদ্দুর যাওয়ার আগে বলে দিয়েছে সে ফিরে এসে বাইরে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু তবুও ঝিলমিলের মন খারাপ। বাড়ি থাকতে একমাত্র শিউলি ছিল, ওর সাথে ওদের পাড়া পুরোটা ঘুরে বেরিয়েছে। এখানে তাও যে কটা বান্ধবী জুটলো, ঝিলমিল শিওর রোদ্দুরের জন্য একজনের সাথে ওর সম্পর্ক টিকবে না। ওরা কি সুন্দর প্রতিদিন ঘুরতে বের হয়, ঝিলমিলের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার উপায় নেই। আহা কি লয়াল সে! কি হবেই দয়ালের জন্য এত লয়াল সে যে! ঝিলমিলের হাক ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে এখন। রোদ্দুর অবশ্য নিজের কথা রাখলো। সন্ধ্যার পর ঝিলমিলকে নিয়ে বের হলো। কিছুটা পথ যেতেই ঝিলমিলের সাথে ওর মামাতো ভাইয়ের দেখা হয়ে গেল। ওরা এখানেই থাকে, কিন্তু এতদিন দেখা হয় নাই। সে ঝিলমিলকে দেখেই ঝালমুড়ি করতে করতে এগিয়ে এলো। অনেকদিন বাদে মামাতো ভাইকে দেখে ঝিলমিলও খুশি হয়ে গল্প করতে লাগলো। রোদ্দুর তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটাকে তার চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক চিনতে পারছে না। আবার ঝিলমিলকে ঝালমুড়ি সম্বোধন করছে, কত বড় সাহস! ঝিলমিল নিজেই পরিচয় করিয়ে দিল।
ও রাকিব আমার বড় মামার ছেলে, তুই তো চিনিস। আমাদের ওখানে গিয়েছিল কয়েকবার, তাও অনেক আগে, মনে আছে? রোদ্দুর দাঁতে দাঁত চেপে বলল। মনে আছে। তারপর রাকিবের সাথে করমদন করে মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে কথা চালিয়ে গেল। কিন্তু ও যে বারবার ঝিলমিলকে ঝালমুড়ি সম্বোধন করছিল এটা তার পছন্দ হচ্ছিল না। আশ্চর্য, আজ তো একটা মানুষকে কেন ঝালমুড়ি বলতে হবে? ও কি ঝালমুড়ি? রোদ্দুর বলেই ফেলল। ভাই, তোমার মনে হয় ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি ওইদিকে একটা ঝালমুড়ির দোকান দেখে এসেছি, চলো ওখান থেকে তোমাকে ঝালমুড়ি খাইয়ে আনি। চলো চলো, কোনো বারণ শুনবো না আমি। তারপর ঝিলমিলের দিকে তাকিয়ে বলল। তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমরা আসছি। ঝিলমিল থতমতো খেয়ে গেল। রোদ্দুর রাকিবকে এক প্রকার জোর করে ঠেলে ঠুলে নিয়ে গেল। ঝিলমিল ওখানে দাঁড়িয়ে কপাল চাপড়াতে লাগলো। এই ছেলেটা ছোটবেলা থেকে এমন হিংসুটে, ও নিজের জিনিসে কারো দখলদারিত্ব সহ্য করতে পারে না। এক মিনিট। ঝিলমিল নিজের মনেই ভাবতে লাগলো, রোদ্দুর তো নিজের জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, তবে এর সাথে তার কি সম্পর্ক? শুধুমাত্র বউ বলেই? উত্তর খুঁজে পাওয়ার আগে ওদের আসতে দেখতে পেল। রোদ্দুরের মুখে শয়তানি হাসি আর রাকিবের চোখ মুখ লাল হয়ে গেছে। সে ঝালে হাঁসফাঁস করছে। রাকিব কোনো কথা বলার অবকাশ পেল না, শুধুমাত্র ঝিলমিলকে বলল, আজ আসি, তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, আমাদের বাড়ি যেও। ঝিলমিল মাথা সারিয়ে সম্মতি জানালো। রাকিব চলে গেলে সে রোদ্দুরকে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস ওর সাথে? এমন পাগলের মতো হাঁপাচ্ছে কেন? ঝালমুড়ি খাওয়ালাম, যত যাই হোক শালা বলে কথা। ফাজিল কোথাকার, বাদর ছেলে একটা, এত পাজি কেন তুই? রোদ্দুর কলার নাচিয়ে পড়ল। ঝিলমিল হালকা করে ওর পিঠে কিল মেরে পড়ল। আসছে ওনার সব কথা যেন আমায় মেনে চলতে হবে, যত সব। বাড়ি যাব, নিচে চল, ঠান্ডার মধ্যে কিছু ভালো লাগছে না। তোর ওই মামা তো ঝালমুড়িওয়ালাকে ডেকে নিয়ে আসবো। ঝিলমিল চোখ গরম করে তাকে একটা ধমক দিল রোদ্দুরকে। রোদ্দুর প্রতিবারের মতো সেসব পরোয়া না করে বাইক স্টার্ট দিল। অর্ধেক পথ যেতেই হাসান ফোন করে ওদের বাসায় যেতে বলল। রোদ্দুর তাই তাড়াহুড়ো করে ঝিলমিলকে লেনের মাথায় নামিয়ে দিয়ে বলল, সাবধানে বাড়ি যা, আমি একটু পর ফিরে আসছি। ঝিলমিল ফেরার পথে হঠাৎ রাস্তায় ওই মেয়েটাকে লক্ষ্য করলো, যার সাথে তার হাসপাতালে দেখা হয়েছিল। ওর ভাষ্যমতে রোদ্দুর ওর বয়ফ্রেন্ড, আর রোদ্দুরের ভাষ্যমতে এককালে ওর সাথে সম্পর্ক ছিল, কিন্তু এখন আর নেই। ওর মেয়েটার নামটা জানা হয় নাই। আগ বাড়িয়ে কথা বলবে কি বলবে না, ভাবতে ভাবতে ওর সাথে চোখাচোখি হয়ে গেল। ঝিলমিলকে দেখে ওই মেয়েটা দ্রুত রাস্তা পেরিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। অদ্ভুত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, মেয়ে, তুমি এখানে কি করছো? এখানে তো রোদ্দুর থাকে, তোমার কাজ কি? তোমাকে বলেছি না রোদ্দুরের কাছ থেকে 100 হাত দূরে থাকবে? ঝিলমিল বেশ ইনোসেন্ট মুখ করে বলল, আমি দূরে থাকতে চাইলেও ও তো দূরে থাকছে না আপু। তোমার বাড়ি কোথায়? তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। রোদ্দুরের সাথে তোমার সম্পর্ক কি? ঝিলমিল বলেই ফেললো, এর আগে কিভাবে দেখবেন? এর আগে কি ওর সাথে আমার বিয়ে হয়েছিল? কিছুদিন আগে বিয়ে হয়েছে, তাই এত ঘন ঘন আমাদের দেখতে পাচ্ছেন। ঝিলমিলের কথা শুনে সানিয়া মনে হয় আকাশ থেকে পড়ল। প্রথমেই তার মুখ থেকে কোনো কথা বের হলো না, অবাক হয়ে তাকিয়ে রইল। ঝিলমিল পুনরায় বলল, আসলে বিয়েটা হঠাৎ হলো, তাই আপনাদের জানানোর সুযোগ পায় নাই। ঠিক আছে, নো প্রবলেম। খুব শীঘ্রই অনুষ্ঠানের চিন্তা ভাবনা চলছে। আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াত রইল, চলে আসবেন কিন্তু। আচ্ছা আপু, ঠিকানা জানেন? আমি বলি, আপনি লিখে নেন। সানিয়া সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, শাট আপ, হাউ ডেয়ার ইউ! রোদ্দুরের সম্পর্কে এত বাজে কথা কিভাবে বলো তুমি? আই লাভ হিম। বাট হি ডাজ নট লাভ ইউ। কাউকে আমাদের বিয়ের খবর জানানোর ইচ্ছে ছিল না। নজর লেগে গেলে সমস্যা হবে। কিছু মানুষের দৃষ্টি তো আবার শকুনের মতো। ভেবেছিলাম একেবারে বাচ্চা কাচ্চা হলে তোমাদের জানাবো, তখন তো তুমি খালামণি, সরি ফুপি হবে। তোমার একটা দায়িত্ব আছে না? বাই দ্য ওয়ে, আমাকে আমার হাজবেন্ডের জন্য রাতের রান্না করতে হবে। আসি কেমন, টাটা। আর হ্যাঁ, আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করো না আপু, প্লিজ। ঝিলমিল হেসে বলল। সানিয়ার চাহনিটা দেখার মতো ছিল। ও বোধহয় ঝিলমিলকে বাগে পেলে গপাগপ চিবিয়ে খেয়ে ফেলবে। ঝিলমিল আড়ালে গিয়ে হাসতে হাসতে কুলকিনারা খুঁজে পেল না। রোদ্দুর বাড়ি এলে ওকে ও সবটা বলল এবং মেয়েটার নামটাও জেনে নিল। ঝিলমিল বলল, আমাকে কিন্তু ব্রেকআপের কাহিনী শোনাতে হবে, আর এটাও বলবি অমন রাক্ষসীর প্রেমে পড়লি কিভাবে। ধুর, এসব ভালো লাগে না। জীবনে সবচেয়ে বড় একটা ভুল করেছিলাম এই আপদটাকে ডেকে এনে। প্যারা দিত বুঝি খুব? মাঝে মাঝে প্রচুর। ব্রেকআপ কেন করলি? ব্রেকআপ না করলে তোকে বিয়ে করতে পারতাম। উল্টো কথা বলবি না। তুই মনে হয় আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলি। সত্যি করে বল, আমি শুনবো। রোদ্দুর সত্যিই কথাটা চেপে গেল। যা গেছে তা গেছে, ওসব ফালতু কথা নিজের মধ্যেই থাকুক।
জনে জনে বলে বেরিয়ে নিজের ইমেজ নষ্ট করার কোনো মানেই হয় না। ঝিলমিল এখন রেগুলার ক্লাস করছে বলা ভুল। ভার্সিটি যাচ্ছে, সেখানে গেলেই যে ক্লাস করতে হবে এমন বাধ্যবাধকতা তো আর নেই। যাচ্ছে, আড্ডা দিচ্ছে, মন চাইলে ক্লাস করছে, আবার ফিরে আসছে। সামনে ফাইনাল পরীক্ষার জন্য একটা ফর্ম পূরণ করতে হবে, যেটার সাথে কিছু কাগজপত্র লাগবে। এই মুহূর্তে ঝিলমিলের কাছে সেসব নেই, বাড়ি আছে সেগুলো, অথচ খুব জরুরি দরকার। কাল লাস্ট ডেট। ঝিলমিল জানতো বিষয়টা, কিন্তু ওর মনেই ছিল না। নিজের গাছাড়া ভাবের জন্য নিজেকেই মনে মনে জুতো পেটা করলো। আজকে রোদ্দুরেরও সময় হবে না, ওর ইম্পর্টেন্ট মিটিং আছে। হঠাৎই সিদ্ধান্ত নিল সে একাই বাড়ি ফিরবে। কাগজপত্রগুলো নিয়ে ছোট চাচুর সাথে রাতের মধ্যেই ফিরে আসবে। যেই ভাবা সেই কাজ। রোদ্দুরের সাথে যেহেতু যাওয়া আসা হয়েছে, তাই রাস্তাঘাট মোটামুটি জানা। এখান থেকে বাসে উঠলে সোজা তার শহরে নামিয়ে দেয়। ঝিলমিল তাই করলো। তৎক্ষণাৎ রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। এই প্রথম একা একা এত দূরের যাত্রা। ভয় বা চিন্তা কোনোটাই হচ্ছে না। রোদ্দুরকে একটা মেসেজ পাঠিয়ে দিল। আমি এই মুহূর্তে বাসে আছি, বাড়ি যাচ্ছি। আমার কিছু জরুরি কাগজপত্র লাগবে, সেসব নিয়েই ফিরে আসব। তোর সাহস তো কম না, একা একা কেন গিয়েছিস? আমাকে আগে বললে আমি একটা ব্যবস্থা করতাম। কিছু হবে না, আমি যেতে পারবো। এই তো প্রায় পৌঁছে গেছি, আর 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আমি বাড়ি গিয়ে ফোন করছি, রাখি এখন। ঝিলমিল ফোন রেখে দিল। রোদ্দুর ছোট চাচুকে ফোন করে বলে দিল তিনি যেন বাস স্ট্যান্ড উপস্থিত থাকেন। তিনি দোকানে ব্যস্ত ছিলেন, তাই বললেন। আচ্ছা, আমি দোকানের ছেলেটাকে পাঠাচ্ছি। তবুও রোদ্দুর নিশ্চিন্ত হতে পারল না। ঝিলমিলকে আবার ফোন করে বাসের নামটা শুনে নিল এবং হেল্পারের সাথে কথা বলে ঝিলমিলকে যেন ঠিক জায়গায় নামিয়ে দেয়, ওনার সাথে কথাবার্তা বলে নিশ্চিত হলো। এদিকে ছোট চাচুর সাথেও সামালতালে ফোনে যোগাযোগ হচ্ছে। তিনি বললেন, আরে আমি রবিনকে অনেকক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ হয়তো পৌঁছে গেছে। রোদ্দুর সবাইকে ফোন করে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলল। হেল্পারের ফোন নাম্বার নিয়ে রেখেছিল, ওনাকে ফোন করে জানতে পারলো ঝিলমিলকে ঠিক জায়গায় নামিয়ে দিয়েছে। রোদ্দুর স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পর ঝিলমিলকে ফোন করলো। ওর ফোন বন্ধ পেল। এমন নিশ্চয়ই বিরক্ত হয়ে ফোনটাই অফ করে রেখেছে। রোদ্দুর আর ছোট চাচুকে বিরক্ত করতে চাইল না। সে আরো 1 ঘন্টার মতো অপেক্ষা করে বাড়িতে ফোন করলো। মায়ের সাথে কথা বলে জানতে পারলো ঝিলমিল এখনো যায়নি। রোদ্দুর মাথা চুলকালো। সে কখন বাস থেকে নেমেছে, অথচ এখনো বাড়ি যায়নি। সে আরেকবার ফোন করলো, এখনো ফোন অফ। তখন ছোট চাচুর ফোন এলো। তিনি রোদ্দুরকে বলল, রবিন তো এইমাত্র ফিরে এলো, ঝিলমিলকে নাকি দেখতে পায় নাই। রোদ্দুর চিন্তিত স্বরে বলল, বাড়িতে ফোন দিলাম, ওরা বললো ঝিলমিল নাকি এখনো বাড়ি পৌঁছায়নি। দেখ, পথের মধ্যে কোনো বন্ধু বান্ধব পেয়ে হয়তো গল্প জুড়ে দিয়েছে। ফোন দিয়েছিলি? ফোন অফ করে রেখেছে। তুমি এখন বাড়ি যাবে তো? ওকে, দেখো অবস্থা। বাড়িতে গিয়ে আগে একটা ঠাস করে চড় মারবে। একদম আক্কেল ছাড়া একটা মেয়ে। এখান থেকে গেছেও আমাকে না বলে। মানে কি বলবো, আমি একদম অশান্তির মধ্যে ফেলে দিয়েছে। ছোট চাচু হেসে বলল, চিন্তা করিস না, আমি দেখছি। রোদ্দুর ফোন রেখে আরো কয়েকবার ঝিলমিলকে ফোন করলো, কিন্তু এইবারও ফোন আপ। রাগে রোদ্দুরের কপালের শিরাগুলো পর্যন্ত দপদপ করে উঠল। না, এই মেয়েটাকে একটা শিক্ষা দিতেই হবে। কিছুতেই কথা শুনে না, কাউকে মানে না। কবে যে মানুষ হবে কে জানে। রোদ্দুর অফিস থেকে বের হলো। ঝিলমিলের আসার কথা শুনে বাড়ির সবাই খুশি হয়েছে, কিন্তু ও এখনো বাড়ি আসছে না কেন তাই বুঝছে না। মেজো চাচি তানিশাকে বললেন শিউলিদের বাড়িতে গিয়ে খোঁজ দিতে। তানিশা সেখান থেকে ফিরে এসে খবর দিল ঝিলমিল ওখানে নেই। বেশ, ফের সকালের টেনশন শুরু। এদিকে রোদ্দুর বারবার ফোন দিচ্ছে। ছোট চাচু নিজে বাস স্ট্যান্ড গিয়ে দেখে এলেন, কোথাও ঝিলমিলের টিকি দেখা যাচ্ছে না। অবশেষে রোদ্দুরকে জিজ্ঞেস করলেন, তোরা কি আমাদের সাথে ফাইজলামি করছিস? ঝিলমিল একা কেন আসবে? আর যদি পৌঁছে যায় তবে এখনো বাড়ি আসছে না কেন? প্রায় সন্ধ্যা হয়ে গেল। ঝিলমিল এখনো বাড়ি ফেরে নাই। সন্ধ্যা হয়ে গেছে, এটা শুনে রোদ্দুরের আত্মারাম খাঁচাচাড়া হয়ে গেল। ওর ফোনটাও বন্ধ। কি করবে দিকদিশা খুঁজে পেল না। বন্ধুদের সাথে ছিল। ওর চিন্তিত ভাব থেকে হাসান বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। যখন রাত হয়ে যাচ্ছে অথচ ঝিলমিলের খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না, রোদ্দুর ওই রাতেই বাইক চালিয়ে হাসানকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এখানে বসে থেকে অযথা টেনশন করার চেয়ে বাড়ি যাওয়া ভালো। অন্তত সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিছু তো একটা করা যাবে। এর আগে তো বাড়ি এসে ঝিলমিল চিলেকোঠার ঘরে হারিয়ে গিয়েছিল। এবার পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো। আশেপাশে তাদের চেনা পরিচিত যত জায়গা ছিল সবখানে খোঁজ নেওয়া হলো, কিন্তু ঝিলমিল কোথাও নেই। শুধুমাত্র তাদের এক পরিচিত দোকানদার বলল সে বিকালে ঝিলমিলকে বাস স্ট্যান্ডে দেখেছে। একটু শিওর হলো যে সে এই পর্যন্ত এসেছে, তাহলে এলাকাতেই আছে। কিন্তু একবার বাড়ি আসবে না কিংবা ফোন করে ভালো মন্দ জানাবে না। সবাই ঝিলমিলের দায়িত্বহীনতার কারণে খেপে গেল। এতক্ষণ সকলের মধ্যে একটা চাপা টেনশন ছিল। হয়তো ঝিলমিল ঠিকঠাক মতো স্ট্যান্ডে নামতে পারে নাই, কিন্তু এখন তো তা খোলসা হয়ে গেল। মাহমুদ সরকার রেগে আছেন ভীষণ। ওরা বাহিরে খোঁজখবর করে না পেয়ে বাড়িতে ড্রয়িং রুমে অপেক্ষা করতে লাগলো।
ঝিলমিল এলে তো ওকে এখান দিয়েই ঘরে যেতে হবে, তখন সবার মুখোমুখি হলে তো এই দায়িত্বহীনতার জবাব ওকে দিতেই হবে। ঝিলমিল এলো না, তবে রোদ্দুর এলো। বাড়ির সবাই মিলে আবার বের হলো। রোদ্দুর কোনো কিছু ছাড় দিল না। নদীর পাড়, খাল পাড়, উত্তরের শেষ প্রান্তের জঙ্গল, শিউলেদের বাড়ি, সম্ভাব্য সকল জায়গা সবকিছুতে চিরুনি তল্লাশি চালালো। অবশেষে বলল, আমাদের একবার পুলিশ স্টেশনে যাওয়া উচিত। আমরা তো এতক্ষণ ওকেই দোষারোপ করে যাচ্ছি, চলো একবার। যেই বলা সেই কাজ, কিন্তু সেখানে তো একদিন পার না হলে কেস হাতে নিবে না। বড় চাচা যেহেতু পরিচিত মুখ, তাই তারা দেখবেন বলে জানাবেন। ওরা বাড়ি ফিরে এলো অনিশ্চয়তার মাঝে। রোদ্দুর ভেবেছিল ঝিলমিলকে হয়তো দেখবে, কিন্তু এই ভাবনা অবাস্তব হয়ে রইল। ওরা বাড়ি ফেরার পর শিমু যখন শুনল ঝিলমিলের নিখোঁজ হওয়ার জন্য থানায় ডায়েরি করতে হয়েছে, তখন অঝরে কান্নাকাটি শুরু করে দিলেন। কেউ তাকে কোনোরূপ সান্ত্বনা দিয়ে থামাতে পারল না। সে রাতেই থানার ওসি বাড়ি এলেন। রোদ্দুরের কাছ থেকে সব ইনফরমেশন নিলেন এবং সেই হেল্পারের ফোন নাম্বারটাও নিয়ে রাখলেন। সারাটা রাত কেটে গেল এই জিজ্ঞাসাবাদে। সকালের আলো ফুটল। বাড়ির কারো চোখে ঘুম নেই। এক তড়িতে এই বাড়ির মানুষগুলো যেন হাসতে ভুলে গেছেন। দাদি প্রার্থনা করছেন অমঙ্গল কিছু যেন না হয়। মাহমুদ সরকারও নিজেকে সামলাতে পারলেন না। মেয়ের শোকে এই দিনের স্পষ্ট আলোতেও চোখে অন্ধকার দেখে অসুস্থ হয়ে পড়লেন। থানা থেকে ঝিলমিলের লাস্ট লোকেশন ট্র্যাক করা হয়েছে। তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওর লোকেশন দেখাচ্ছে। রোদ্দুর ছুটল ওদিকে। ওর সাথে হাসানও রয়েছে। এই দুঃসময় হাসানকে পাশে পেয়ে রোদ্দুরের সুবিধাই হয়েছে। অনেক করা কিংবা চিন্তা চেতনার বিষয় সে পরিবারের মানুষের সাথে শেয়ার করতে পারে না, কিন্তু ঠিকই সেসব বন্ধুদের সাথে নির্দ্বিধায় শেয়ার করে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে ওরা ঝিলমিলকে খুঁজে পেল না, কিন্তু ওর ফোনটা ওখানে ঘাসের মধ্যে পেল বন্ধ অবস্থায়। পুলিশ যা ভাবার ভেবে নিয়েছে, কিন্তু রোদ্দুরের অবস্থা হলো দেখার মতো। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। মন মস্তিষ্কে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ওকে দিচ্ছে। ভুলক্রমে যদি ঝিলমিলের কিছু হয়ে যায়, তাহলে নিজের কাছে নিজে মুখ দেখাবে কি করে? ঝিলমিলের পাগলামিগুলো চোখের সামনে একের পর এক ভেসে উঠছে। না, ওকে ছাড়া তার জীবন চলবে না। রোদ্দুর হন্যে হয়ে গেল। পুলিশ প্রশাসন কিংবা বাড়ির কারো উপর এই মুহূর্তে ভরসা করে সবটা ছেড়ে দিতে পারছে না। তাদের আশেপাশে শত্রুদের অভাব নেই। হতে পারে কেউ শত্রুতামি করে ঝিলমিলকে তুলে নিয়ে গেছে। মন কিছুতেই মানতে চাইছে না, বিশ্বাস করতে চাইছে না। ঝিলমিলকে পাওয়া যাচ্ছে না। এই তো সারাক্ষণ ছটফট করতে থাকা মেয়েটা কোথায় কাবু হলো? সরকার বাড়ির অবস্থা খুবই খারাপ। শিমু এত লোড নিতে না পেরে ক্ষণে ক্ষণে অজ্ঞান হয়ে যাচ্ছে। তাকে সামলাতে হচ্ছে, শাশুড়িকে সামলাতে হচ্ছে, বাড়ির সবাই হিমশিম খাচ্ছে। একে তো তারাও চিন্তায় অস্থির, তার উপরে এই অবস্থা। সবার খাওয়া দাওয়া বন্ধ। কে কোথায় আছে, কি করছে কারো জানা নেই। আরেকটি বিভীষিকাময় সন্ধ্যা নেমে এলো। রোদ্দুর হাসানকে উদ্দেশ্য করে বলল, এমন একটা সময় এলি, তুই ফিরে যা দোস্ত, এখানে অযথা। হাসান তৎক্ষণাৎ রোদ্দুরের কাঁধে হাত রেখে বলল, আমি তোর অবস্থা বুঝতে পারছি। তোদের বাড়িতে পরিস্থিতি একটু হলেও আন্দাজ করতে পারছি। যতদিন পর্যন্ত ভাবিকে খুঁজে না পাওয়া যায়, তোর সাথে আমি এখানেই আছি। রোদ্দুর আলতো করে মাথা নাড়ালো। আধারে ছেয়ে যাওয়া খোলা আকাশের দিকে তাকালো। তার ভিতর এমন এক মানসিক যন্ত্রণার অনুভূতি হচ্ছে যে সে কাউকে কিছু বোঝাতে পারছে না। ইচ্ছে হচ্ছে পৃথিবীর সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে। এতটা অবসন্ন কখনোই উপলব্ধি করতে পারে নাই। সেই রাতটা এভাবেই কেটে গেল। দুটো রাত মেয়েটা নেই। আশ্চর্য, অবিশ্বাস্য। কিছুতেই যেন বিশ্বাস হয় না। মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই সব কেটে যাবে। ঝিলমিলকে নিয়ে না আবার একটা সুন্দর দিন শুরু হবে, কিন্তু তা হয় না আর। সময় কেটে যায়, রাত পেরিয়ে যায়, ঘন্টা মিনিট সব চলে যায়, কিন্তু অপেক্ষার অবসান ঘটে না। সকাল সকাল আবার আরেক কাণ্ড ঘটল। এই ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তানিশার যেহেতু পরীক্ষা চলছে, তাই ওকে শত ঝড়ঝাপটার মধ্যেও কলেজে যেতে হয়। আজও তাই গিয়েছিল। সময় পেরিয়ে যাওয়ার পরেও ফিরে আসছিল না দেখে বাসা থেকে ফোন করা হয়েছিল, কিন্তু ওর ফোন অফ। এই দুঃসময় উল্টোপাল্টা কিছু ভাবা উচিত নয়, তবে তাদের মাথায় সেই বাজে চিন্তাটাই এসেই ভর করলো। সেদিন ঝিলমিলকে যেভাবে খোঁজা হয়েছিল, ওকেও হন্যে হয়ে খোঁজা হলো। খুঁজে পাওয়া গেল না। ফজলুল সরকারের হঠাৎ মনে পড়ল ওসমান খন্দকারের সাথে শত্রুতা আছে, মনোমালিন্য চলছে। উনি শত্রুতার বশবর্তী এই কাজ করতে পারেন। তৎক্ষণাৎ পুলিশে জানালেন। তদন্তের মোড় ঘোরার কারণে প্রশাসন প্রথম থেকে কেসটা নিয়ে নাড়াচাড়া শুরু করলেন এবং দুদিন সময় নিলেন। বাড়ির দুটো মেয়ে নিখোঁজ হলে সেই বাড়ির পরিস্থিতির কথা মুখে বর্ণনা করা যায় না। পরশু থেকে যে হাজারি শিমুর ছিল, এখন সেটা সাবরিনারও। নীলিমা রিমঝিমকে সর্বদা নিজের সাথে রাখছেন। বাইরে যাও তো দূরে থাক, রুমের দরজাও পা রাখতে দিচ্ছে না। কি কাণ্ড শুরু হলো! সবার মুখে মুখে এক কথা। সেদিন সন্ধ্যায় হঠাৎ পাড়ার মোড় থেকে ফেরার সময় রোদ্দুর লোকমুখে শুনতে পেল 2-3 দিন থেকে এ পাড়ায় নতুন কিছু মানুষজনের আনাগোনা বেড়েছে। ওদের বেশিরভাগই নাকি ওসমান খন্দকারের লোক। রোদ্দুর জানতে চাইল, ওই লোকগুলো কোথায় থাকছে কিংবা কোন জায়গায় তাদের আনাগোনা বেশি?
ওনার উত্তর দিতে পারল না। একে অপরের মুখ চাওয়াচাই করলো। দেখেছে তাদের, কিন্তু তারা কোথায় থাকছে বা কি করছে এই সম্পর্কিত কিছু জানার আগ্রহ প্রকাশ করে নাই। রোদ্দুর ঘটনাটা মস্তিষ্কে রেখে দিল। এখন এটাই প্রমাণ, এই 2 দিন শুধুমাত্র পুলিশের উপর ভরসা করে বসেছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। মন্টু মামার বাড়ি উসমান খন্দকারের বাড়ির ওইদিকে। রোদ্দুর ওনার কাছেই ছুটে এলো, জিজ্ঞেস করলো, এই কয়েকদিন সন্দেহজনক কিছু চোখে পড়েছে কিনা? উনি উত্তর দিল, মামা, সন্দেহজনক বলতে তেমন কিছু দেখি নাই, কিন্তু আপনি যেহেতু বলতেছেন, আমি ওই পাড়ার পৌর বাড়িতে ওদের আনাগোনা করতে দেখেছি বেশ কয়েকবার, বিশেষ করে ওসমান খন্দকারের বড় ছেলেকে।